এই সংশোধন পাচ্ছার হলো জন্মদাতা হলো সালাউদ্দিন আহমেদ। সংস্কার কমিশনে আমরা বারবার বলেছিলাম, সালাউদ্দিন ভাই, আমি ওনার বাসায় গিয়েও বলেছি যে আপনি কেন সংস্কারের প্রশ্নে আসতেছেন না। বলল যে সংস্কারের পক্ষে যদি আমি আসি তাহলে যে সরকার, এই সরকার তো হলো আমরা চালাইতে পারবো না, সরকারের কাছে ক্ষমতা থাকবে না, কিছু ক্ষমতা চলে যাবে বিরোধী দলের কাছে, কিছু ক্ষমতা চলে যাবে মিডিয়ার কাছে, কিছু ক্ষমতা চলে যাবে হলো বিচারালয়ের কাছে। তা আমি বললাম এটাই তো হলো বাংলাদেশ, আপনি তাহলে বাংলাদেশের এটা বিরোধী কোন জিনিসটা নিয়ে আসতেছেন? বা যেভাবে আছে বাপ দাদারা চালাইছে এভাবে হলো চালাইতে হবে। তো বাপ দাদারা যদি এভাবে চালায় থাকে তাহলে গত 31 দফা দিয়ে 17 বছর ধরে মানুষকে ভেলকিবাজিগুলা কারা দেখাইলো? কথা বললে ওনারা গরম হয়ে যায়। তা আমরা বলবো এই যে জারজ বাচ্চা সন্তানটা জন্ম দিয়েছে সংশোধন যে কমিটিটা, এটার দিয়ে সংসদে তারা আরেকটা বাংলাদেশের সাথে গাদ্দারি করলো। এখন এইভাবে এটা এত পচে গিয়েছে, এই পচা জিনিস নিয়ে আমাদের আর কোনো কথা বলার প্রয়োজন নাই। তারেক রহমানের যেই স্বপ্ন বাস্তব মানুষের আকাঙ্ক্ষার জায়গায় তারা ছিল, এটা হলো এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে। এই জন্য যে এক্সপায়ারি ডেট নিয়ে যে প্রোডাক্ট, এটা আসলে বাংলাদেশে চলে, বিদেশে এটা চলে না। আমি বিদেশে গিয়েছিলাম, সকালবেলা যে প্রোডাক্টটা এসেছে এটা যদি 2 দিন পরে এক্সপায়ারি ডেট হয়, সেটা যদি কোনো সুপার স্টোরে রাখা হয় তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হয়। আর বাংলাদেশে হলো আমরা যে খাদ্যদ্রব্য গ্রহণ করি অধিকাংশ হলো এক্সপায়ারি ডেটের, 10 গ্রামের জায়গা হলো 6 গ্রাম দিয়ে রাখে, এবং তারা হলো সগৌরবে প্রচার করে আমরা বড় ব্যবসায়ী। প্রিয় তারেক রহমান, আমরা আপনাকে সরকারে আরো 5 বছর রাখতে চাই। গুলশান অফিসে আমি হাজিরা দিয়েছি, আগেও আজকেও দিলাম। এই ধরনের ব্যবসায়ীদের নিয়ে আছে। এখন যাদের নিয়ে আমরা আছি তো পুরাটাই নষ্ট, তাহলে কোথা থেকে শুরু করব? কোথা থেকে শুরু করতে হবে? সেটা হলো আমাদের এই কুসংস্কার থেকে বের হয়ে সংস্কারের যাত্রায় বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। কারেন্ট বেশি চলে যাবে এই জন্য। তো ওনারে একজন শিষ্য 6 লাখ টাকা বাজেট পাইছে, সে 16 লাখ টাকা দিয়ে অফিসের হলো সুন্দর করে ডেকোরেশন করেছে। এবং এই 16 লাখ টাকা দিয়ে যখন করেছে, এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম এমপিকে পান? বললো ওইটার ভিতরেই থাকে, তবে অনেকে আবার দুষ্টরা বুদ্ধি দিল ওইটাতে একটা সিসিটিভি লাগানোর দরকার, তাহলে ভিতরে বুঝে যাবে বসে বসে কি করে। যাক, আমরা প্রাইভেসিতে বিশ্বাস করি, যদিও সরকারি দল বিভিন্ন জনের প্রাইভেসি নষ্ট করতেছে। কারো যদি কোনো বিষয় থাকে অবশ্যই সেটা বিচারের আওতাধীন আসবে। তবে এটার আমরা একটা কনসার্নের জায়গা রয়েছে যে কোথায় না কোথায় সরকার হলো সিসিটিভি বসিয়ে রাখে। এই জন্য এই বিষয়টা হলো সরকার যাতে কারো প্রাইভেসি নষ্ট না করে সেটাও আমাদের দেখতে হবে। তো এখন আমাদের তাহলে ভবিষ্যতের লড়াইটা কি? ভবিষ্যতের লড়াইটার জন্য এখানে কয়েকজন আছেন, ওনারা বলবেন। বিশেষত আমার দেশের সম্পাদক, উনি লড়াই করেছেন, দেখেছেন বিএনপির অন্দরমহলেরও সব খোঁজ খবর উনি রাখেন। বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছেন, যিনি বলেছিলেন ওদের হাতে গোলামীর জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তো উনি স্বাধীনতার পতাকায় ধরে আছে, কিন্তু তার সন্তানের হাতে গোলামীর জিনজির চলে আসছে। তো এদের হাত থেকে গোলামীর জিনজিরকে ছিন্ন করে নতুনভাবে বাংলাদেশ আমাদেরকে সাজাইতে হবে। সেই সাজানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এবং ওখানে গিয়ে দেখলাম যেটা এত সুন্দর আর্কিটেকচার, তারপরে হলো কোমে গিয়ে দেখলাম এত সুন্দর আর্কিটেকচার। বাংলাদেশের যারা আর্কিটেকচার, এদেরকে শুধু ফিজিক্সে চলবে না, মেটাফিজিক্সে একটু যেতে হবে। অর্থাৎ সোর্স অফ ইন্সপাইরেশন কোথা থেকে আসে। পার্সিয়ান যারা আমাদের যে এই যে আপনার ভারতে এসে এত সুন্দর সুন্দর কুতুব মিনার থেকে শুরু করে এত ভবন বানিয়েছে, আমাদের চিটগং অথবা ঢাকাতে আমি যখন ওদের বিভিন্ন শহরে গিয়েছি, সব বাড়ি দেখতে একরকম। আবার এই মরক্কোতে যাবেন এক ধরনের সিস্টেম। আমাদের সামগ্রিকভাবে এই ধরনের নীতিমালাগুলো করা প্রয়োজন। তা আমাদের সোর্স অফ ইন্সপাইরেশন কি হবে, আমাদের ইকোলজি সিস্টেম কি, আমাদের সামনে ক্লাইমেট চেঞ্জে আমরা কতটুকু ভালনারেবল অবস্থায় আছি, সেখানে আমাদের কি সামনে হবে। এই যে আশ্রয়ণ প্রকল্প, এগুলোতে যখন পদযাত্রায় যায়, ঘরগুলো হলো পানির মধ্যে ডুবে আছে। কোথায় কোথায় নিয়ে ঘর তৈরি করেছে, ঘর আছে রাস্তা নাই, মানুষও নাই, জাস্ট ওইখানে হলো শেখ হাসিনা লুটপাট করেছে। তো ভবিষ্যতে এই লুটপাট এখন শুরু হচ্ছে। এই যে জাকারিয়া তাহের সুমন, আমাদের বাড়ির কাছের একজন এমপি, তাকে হলো তারেক রহমান নতুন করে দায়িত্ব দিয়েছে পূর্বাচল, মানে ঢাকা এক্সপানশনারি। তো ঢাকা এক্সপানশন যাতে পুরান ঢাকার মতন নতুন করে আরেকটা এক্সপানশন না হয়, আমরা আশা করবো যে উনি ব্যবসা করুক, ভালো কথা, তবে একটু ভালো করে করবে, এটা আমরা প্রত্যাশা করি। তো এই ধরনের অসংখ্য লোকরে দিয়েছে। আরেকজন হলো কি যেন মেয়র প্রশাসক দিয়েছে, মানে মেয়র বানাবে তাকে সামনে। সে হলো বিভিন্ন গিয়ে একটা স্ট্যাটাস দিল যে ঢাকা শহরে হলো ড্রেনেজ সিস্টেম বা মানুষ ময়লা ফেলায় এই জন্য। তা আপনি ময়লার ব্যবসা করবেন,
মানুষ হলো ময়লা বাসা থেকে নেওয়ার সময় 50 টাকা জায়গায় 120 টাকা দিবেন, একজন ময়লা ব্যবসায়ী ঢাকা শহরে হলো তাকে প্রশাসক বানাইছে। বিএনপির জন্য লজ্জা। এবং এই লোক গলা সমান ঢাকা শহরের পানি সে হলো স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছে, মানুষ পলিথিন ফেলায়, এই জন্য হলো ঢাকা শহরে হলো এই প্রবলেম হয়েছে। তো আমরা আসলে কোথায় কথা বলবো আর কোথায় বলবো না, আমাদের সমগ্র সেক্টর বা সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা। এবং বিএনপির হলো সর্বাঙ্গে পচা জিনিস, এই পচা জিনিস নিয়ে আমাদের আসলে আলোচনার সুযোগ নাই। আমাদের এখন মাহমুদ ভাই আপনি আজকে কথা বলবেন, আমাদের নতুন করে ঘুরে দাঁড়াইতে হবে এবং নতুন করে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো সেই ইনস্ট্রাকশনও প্রয়োজন আমাদের, এবং সামগ্রিকভাবে আমরা পিছনে কি হয়েছে সেগুলো মনে করতে চাই না। আজকে আজমি সাহেব বললেন যে হলো একসাথে ইউনিটি থাকতে হবে। আমি কেমনে চোরের সাথে ঘুমাবো? এই রুচি তো আমার নাই। আমি কেমনে একটা চাঁদাবাজের সাথে বসবো? এই রুচিবোধ তো আমার নাই। আমি কেমনে একটা টেন্ডারবাজের সাথে বসবো? এই রুচিবোধ তো আমার নাই। কারণ এই রুচিতে আমি শিক্ষিত হইনি। ফলত আমাদের স্ট্যান্ডার্ড মানে যে ইউনিটি সেটা হলো ভাই আপনি ভালো লোক হইতে হবে। আপনি হলো আমি মজলুমের সাথে আমার ঐক্য, আমার জালেমের সাথে ঐক্য হবে না। যে 17 বছর ধরে হলো জালেম ছিল, যে 17 বছর মজলুম ছিল, সে যদি এখন জালেম হয়ে যায় তাহলে আমি মজলুমের পক্ষে থাকবো, আমি জালেমের সাথে বসবো না। আমি কারণ জালেমের তখ্তে তাগুত ভাঙাই হলো আমার রেসপন্সিবিলিটি, আমি তার সাথে কোনো নেগোসিয়েশনে নাই। ওটা যদি হইতাম তাহলে আজকে জুনায়েদ সাকি হয়ে যেতাম, আর জুতা টানার লোক সৃষ্টি হয়েছে রাশেদ খান, ওরা হয়ে যেতাম, আমার বন্ধু নূর তাহলে সে হয়ে যেতাম। ওগুলো হলো পচা মাল, এই পচা মালদের সাথে আমরা বসতে রাজি না। আমাদের নতুন করে শুরু হবে, আমরা 2 জন হই 2 জন শুরু করব, 3 জন হই শুরু করব, সমস্যা নেই, আল্লাহ আছে উপরে, আল্লাহ সহায়ক। আমরা ক্যাম্পাসে হলো 5-6 জন মিলে কাজ শুরু করেছিলাম, আল্লাহ আমাদেরকে বরকত দিয়েছে। ভবিষ্যতে সত্যের পক্ষের যারা লোক তাদের নিয়ে হবে, আমরা ফেরাউনদের সাথে মিলতে রাজি না। আমরা কম হই, আমরা হলো হুসাইনিয়া বংশধর, যে হুসাইনিয়া বংশধর ফুরাত নদীতে পানি না থাকলেও ইয়াজিদের কাছে জীবন আত্মসমর্পণ করে নাই, মৃত্যুবরণ করবো, ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করবো না। সেই লড়াইয়ে ডাক দিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই দোয়া রাখবেন। আসসালাম।